শুধু ধানের শীষে ভোট দিলেই হবে না, ফল বুঝে নেওয়া পর্যন্ত থাকতে হবে কেন্দ্রে। হাতিয়া নির্বাচনের সভায় তারেক রহমান প্রান্তিক মানুষের জীবন মান উন্নয়নের ঘোষণা। পেশি শক্তির প্রভাব খাটাচ্ছে একটি দল, ভোট ডাকাতির চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি জামায়াত আমিরের। দুর্নীতি চাঁদাবাজি ঠেকাতে 11 দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান। নির্বাচনের প্রচার যুদ্ধ তুঙ্গে, দেশকে ধ্বংস হতে দেবে না বিএনপি। মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় জামায়াতের। ভোটে জুলাই শহীদদের স্বপ্ন পূরণের আশা এনসিপির। নির্বাচন সামনে রেখে 3 বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়। অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশনা। দেখছিলেন শিরোনাম। প্রবাসে সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। শুধু ধানের শীষে ভোট দিলেই হবে না, ফলাফল বুঝে নেওয়া পর্যন্ত থাকতে হবে কেন্দ্রে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া নির্বাচনী সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রান্তিক মানুষের জীবন মান উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। নির্বাচনী প্রচারণায় সরগরম সারা দেশ। ধানের শীষের জয়ের জন্য দেশজুড়ে চলছে বিএনপি চেয়ারম্যানের প্রচার কার্যক্রম। সোমবার নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। জানান, দ্বীপ এলাকার সমস্যা চিহ্নিত, সমাধানে কাজ করবে বিএনপি। আপনাদের যেগুলো এলাকাবাসীর দাবি, এগুলো সব আমি জানি, এগুলো সব আমরা লিখে রেখেছি। ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে, আমরা সরকার গঠন করলে বিএনপি ধীরে ধীরে একটার পর একটা আমরা এলাকার মানুষের সমস্যার ইনশাল্লাহ সমাধান করব। সমস্যার সমাধান করতে হলে তো 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ গড়ার কর্মসূচি তুলে ধরেন বিএনপি প্রধান। এখানে কৃষক ভাই যারা আছেন, তাদের বিভিন্ন রকম সমস্যা আছে। এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। এখানে মা বোনরা উপস্থিত আছেন, আপনারা সহ সারা হাতিয়া উপজেলায় দুস্থ খেটে খাওয়া মানুষ যারা আছে, গৃহিণী বা মা বোন যারা আছে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। নতুন করে আবারও মানুষের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। বলেন, শুধু ধানের শীষে ভোট দিলেই হবে না, ফলাফল বুঝে না নেওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়া যাবে না। দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখন অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে। শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন, এই ভোটের হিসাব কড়ায় গন্ডায় বুঝে আনতে হবে। নির্বাচনের পর হাতিয়া সফরের পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। শামীমকে আপনাদের কাছে তুলে দিলাম, আমি ধানের শীষ হাতে তুলে দিলাম, তাকে ওকে জয়যুক্ত করে ইনশাল্লাহ নিয়ে আসবেন আপনারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ। নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে একটি দল পেশি শক্তির প্রভাব খাটাচ্ছে বলে অভিযোগ করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্নীতি চাঁদাবাজি ঠেকাতে 11 দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ভোট ডাকাতির চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি জামায়াত আমিরের। নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে খুলনা বিভাগ সফর শুরু করেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিভাগের উত্তর প্রবেশদ্বার খ্যাত কুষ্টিয়ায় জনসভার মাধ্যমে শুরু হয় কর্মসূচি। বেলা 12টার দিকে মঞ্চে আসেন জামায়াত আমির। বক্তব্যে তিনি বলেন, অভ্যুত্থানের পর তার দলের নেতাকর্মীরা দেশ গঠনে উদ্যোগী হলেও কেউ কেউ দেশ নিঃশেষ করায় ব্যস্ত হয়ে পড়ে। অভিযোগ করেন, একটি দল নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে পেশি শক্তির প্রভাব খাটাচ্ছে। আজকে মায়েরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহর দ্বীনের আওয়াজ তুলতে ঘরে ঘরে যান। কিছু লোক এটা সহ্য করে না, তাদেরকে বিরক্ত করে, তাদের সাথে অপমানজনক আচরণ করে। কুষ্টিয়ার পর মেহেরপুরের জনসভায়ও বক্তব্য রাখেন জামায়াত আমির। এরপর যোগ দেন চুয়াডাঙ্গার নির্বাচনী সভায়। দুর্নীতি ও চাঁদাবাজি ঠেকাতে 11 দলীয় জোটকে জয়ী করার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। এই নির্বাচনে 11 দল 22টি হাত আমরা একত্রিত হয়েছি। তার মানে এদেশের আপামর জনগণ একত্রিত হয়েছে। আমাদের স্পষ্ট বক্তব্য, বাবাজি দুর্নীতিবাজ, তোমাকে লাল কার্ড। রাতে ঝিনাইদহের উজির আলী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জনগণের ভোটে কেউ হস্তক্ষেপ করলে প্রতিহতের হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। জনগণের বুটের উপর কালো হাত রাখতে চান, সবগুলো আঙ্গুল খুলে ফেলা হবে।
এই দুঃসাহস দেখাবেন না। গরম ভাতে বিলাই বেজার, তুমি যদি বেজার হও, মন খারাপ করো, বিড়াল, তোমার জন্য আমার করার কিছু নাই। পরে মাগুরায় পথসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত ৭১কে সম্মান করে, মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য আমরা ন্যায় বিচার কায়েম করব। খুলনা বিভাগীয় সফরের শুরুর দিনে ৪ জেলায় ৪টি জনসমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এসব বক্তব্যে তিনি এই অঞ্চলের মানুষদেরকে নিয়ে আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরেন, যা পূরণ হবে আগামী নির্বাচনে জয় হওয়ার মাধ্যমে। শফিক মুন্সি, সময় সংবাদ। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীতে জোরালো হচ্ছে নির্বাচনী প্রচারণা। গণসংযোগ, পথসভা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। উন্নয়ন আর সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। প্রচারণার মাঠে পাল্টাপাল্টি অভিযোগও করছেন তারা। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই প্রচারে জোর বাড়ছে প্রার্থীদের। এলাকা ঘুরে ঘুরে ভোটারদের কাছে ছুটছেন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে। এই নির্বাচনী পথসভা সোমবার সকালে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালান ঢাকা ৬ আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন, ঢাকা ৮ আসনের মির্জা আব্বাস ও ঢাকা ১৪ আসনে বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি। প্রতিশ্রুতি দেন এলাকার উন্নয়নের, করেন নানা অভিযোগও। আমরা হেলথ কার্ডের কথা বলেছি, আমরা ফার্মার্স কার্ডের কথা বলেছি, আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি, কিন্তু তাদের এগুলা নিয়ে কোনো ধরনের পরিকল্পনা নাই। এদের রাষ্ট্র পরিচালনার বিন্দুমাত্র কোনো ধারণা নাই। ধানের শীষকে ইনশাল্লাহ যদি আমরা বিজয়ী করে আনতে পারি, স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করার জন্য একটা স্বাস্থ্য কমপ্লেক্স বা একটা পার্মানেন্ট ব্যবস্থা প্রত্যেকটা কমিউনিটির মধ্যে আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব। আমাদের বিরুদ্ধে যে দলটি দাঁড়িয়েছে দেশে, তারা কিন্তু যারা আপনারা ভোট দিতে না পারেন সেই ব্যবস্থা করার চেষ্টা করতেছে, তারা ইঞ্জিনিয়ারিং করার ব্যবস্থা করতেছে। তা যদি না হয়, এই কথা বলার সাহস কিভাবে করে যে বিএনপিকে একটি সিটও দেব না ঢাকা শহরে? লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে পরিকল্পনা তুলে ধরেন ঢাকা ৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি ও ঢাকা ১৩ আসনের মামুনুল হক। সংসদ নির্বাচনের প্রচারের পাশাপাশি গণভোটে হা জয় যুক্ত করার আহ্বান জানান তারা। ঢাকা ১৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের উপর হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন ঢাকা ১২ আসনের জামায়াত প্রার্থী সাইফুল খান মিলন। ১১ দলীয় জোটের যে ক্যান্ডিডেট এনসিবি, তার উপরে হামলা হয়েছে, সেখানে আমাদের জামাতের কর্মী নেতারা ছিলেন, তারা আহত হয়েছেন। আমরা আসলে এইসব যারা দুর্নীতির ভরপুত্র, আমরা তাদের ফাইলগুলো নতুন করে ওপেন করে তাদেরকে যথাযোগ্য বিচারের আওতায় ইনশাল্লাহ আমরা নিয়ে আসব। যারা জীবন দিল, রক্ত দিল দেশটাকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, সেই শহীদদের প্রতি যদি ভালোবাসা থেকে থাকে, তাহলে গণভোটে সবভাবে হায়ের পক্ষে থাকেন। এদিন উত্তর মাদারটেক মোল্লাপাড়া থেকে জনসংযোগ শুরু করেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। প্রতিশ্রুতি দেন জয়ী হয়ে এলাকাবাসীর ভোগান্তি নিরসনের। এলাকার যে সমস্যাগুলো, যেগুলো আমরা শুনে আসছি মানুষের কাছ থেকে, এই সমস্যাগুলোর একদম বাস্তবায়নযোগ্য যে সুনির্দিষ্ট পদক্ষেপ, সেগুলো নিয়েই আমাদের ইশতেহার। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভোটের প্রচার, আর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন ও গণভোট। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ঢাকার বাইরেও তুঙ্গে নির্বাচনী প্রচার যুদ্ধ। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় বিএনপি মহাসচিব বলেন, কোনোভাবেই দেশকে ধ্বংস হতে দেয়া যাবে না। মাদকমুক্ত সমাজ ও কর্মসংস্থান তৈরির অঙ্গীকার জামায়াত প্রার্থীদের। অন্যদিকে চট্টগ্রামে নির্বাচনী পদযাত্রা করে এনসিপি মুখপাত্র বলেন, ভোটের মাধ্যমে জুলাই শহীদদের স্বপ্ন পূরণ করা হবে। ৮-১৬ দিন পর ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট। ভোটারদের মন জয়, প্রতিশ্রুতি আর পরিকল্পনা নিয়ে শহর, গ্রাম, পাড়া, মহল্লায় অবিরাম ছুটছেন সব দলের প্রার্থী। সোমবার সকালে বেগুনবাড়ি বাজার এলাকায় নির্বাচনী সভায় যোগ দেন ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমার দেশে বিশ্বাস করে না, স্বাধীনতাতে বিশ্বাস করে না, তার কাছে আমি ভোটটা দিয়ে দেশটা কি সর্বনাশ করবো না।
কক্সবাজার 1 আসনের চকরিয়া এলাকায় জনসংযোগ করেন বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিতে প্রচারণা চালান 11 আসনের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের একটা পরিকল্পনা আছে এই দেশের মানুষের জন্য, এই দেশের জন্য, সুতরাং সেই পরিকল্পনা নিয়ে আমরা মাঠে হাজির হয়েছি। বিএনপি কোনো প্রপাগান্ডা মিথ্যাচারের রাজনীতি করে না, সুতরাং আমাদের রাজনীতি হচ্ছে জনগণের উপর আস্থা নিয়ে রাজনীতি। নেত্রকোনা 1 আসনে প্রচারণা চালান বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। মাদকমুক্ত সমাজ করার পাশাপাশি মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। খুলনা 5 আসনে প্রচারণা চালান জামাতি ইসলামীর প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। এ সময় প্রতিপক্ষের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ করেন তিনি। সারা বছর তোমরা দুঃখ কষ্ট অভাবে খোঁজ নিলে না, ভোটের আগে এসে 500 টাকা 1000 টাকা দিয়ে আমার রায়টা, আমার বিবেকটা কিনে নেওয়া, এটা কি কোনো বিবেকবান জ্ঞানী সৎ মানুষের পক্ষে সম্ভব? পঞ্চগড় 1 আসনে শাপলাকলি প্রতীককে জয়ী করতে ভোট চান এনসিপির প্রার্থী সার্জিস আলম। অন্যদিকে অসহায় মানুষের ভাগ্য বদলাতে ভোট চান নোয়াখালী 6 আসনের এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসুদ। 12 তারিখে একটা স্বচ্ছ ভোট নিশ্চিত করতে পারি, প্রশাসন থেকে শুরু করে সরকারের সার্বিক সহযোগিতায় এবার সরকার গঠন করবে ইনশাআল্লাহ। যে সকল সন্ত্রাসীরা 5ই আগস্টের পর পালিয়ে গেছিল, তারা এখন বিএনপির কিছু প্রার্থী রয়েছেন, তাদের হাত ধরে এলাকায় পুনর্বাসিত হচ্ছে। শেরপুর 3 আসনে হাত পাখা প্রতীকের পক্ষে ভোট চান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আমেরিকার নীতি অনুসরণ করে দেশে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই ইসলামে আদর্শ অনুযায়ী, কিন্তু আপনারা করতে চান কোন নিয়ম নীতি অনুযায়ী? এই নিয়ম নীতি তো আমেরিকার নিয়ম নীতি, এতে ইনসাফ প্রতিষ্ঠিত হয় না, এরা সম্পূর্ণ ধোঁকাবাজি হয়। নির্বাচনী প্রচারণা চলবে 10 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত। 12 ফেব্রুয়ারি হবে ভোট। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে সেনা সদরে হেলমেট অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সশস্ত্র বাহিনীর মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন। এর আগে সকালে ডক্টর মোহাম্মদ ইউনূস অনুষ্ঠানস্থলে পৌঁছলে তাকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভার শুরুতে প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন। সভায় নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে আলোচনা হয়। এ সময় নির্বাচন নির্বিঘ্ন করতে সশস্ত্র বাহিনীকে দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনকালীন দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। প্রবাস সময় আরও থাকছে। স্ত্রী সন্তানের মৃত্যুর পর প্যারোলে মুক্তি না পাওয়ায় ব্যাপক সমালোচনা। 3 দিন পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন, হাইকোর্টের রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর। স্ত্রী সন্তানের মৃত্যুর পর প্যারোলে মুক্তি না পাওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম জামিন পেয়েছেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পর 6 মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আওয়ামী সরকার পতনের পর জুলাইয়ের মামলায় গোপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয় নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে। পরে একে একে 11টি মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। 15 ডিসেম্বর যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় সাদ্দামকে। কয়েকবার আমরা জামিনের জন্যই করছি, একটা জামিন হয় আরেকটা দিয়ে ঢুকাই দিচ্ছে। জামিন যখন হতো আমার ভাই বেরোনোর পর সময় ফোন দিত যে আমার জামিন হয়ে গেছে, আবার ঢুকাই ফেলতো, তখন আমার ফোন দিত যে না আমাকে আবারই করছে। শুক্রবার সাদ্দামের বাড়ি থেকে তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ ও মেঝেতে পড়ে থাকা 9 মাসের কন্যা সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সাদ্দামকে প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করে তার পরিবার। সাড়া না পেয়ে যশোর কারা ফটকে মরদেহ দেখার সুযোগ পান সাদ্দাম। এই ঘটনায় ব্যাপক সমালোচনা করেন নেটিজেনরা। সমালোচনার মুখে যশোর জেলা প্রশাসক জানান, প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন করেনি সাদ্দামের পরিবার। পরে জানা যায় বাগেরহাট জেলা প্রশাসক বরাবর আবেদন করেছিলেন তারা। স্ত্রী সন্তানের মৃত্যুর 3 দিন পর অবশেষে জামিন পেলেন সাদ্দাম। সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে আবেদনের পরিপ্রেক্ষিতে তার 6 মাসের জামিন মঞ্জুর করা হয়। এই জামিন দিয়ে কি হবে? প্রয়োজনের সময় তাকে জামিন দেওয়া হয়নি, তাকে সুযোগ দেওয়া হয়নি, দাফন কাফনের সুযোগ দেওয়া হয়নি। এখন তো তার বাচ্চাও হারায় ফেলেছে, তার স্ত্রীও হারায় ফেলেছে, এখন জামিন হওয়া না হওয়া তো সমানই কথা। সকল মামলাতে জামিন পাওয়ায় সাদ্দামের কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানান আইনজীবীরা।
আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকের প্রার্থী হিসেবে বৈধতা দেয়ায় নির্বাচন কমিশনের সমালোচনা করেছে জুলাই ঐক্য। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির অন্যতম সংগঠক জয়নাল আবেদিন শিশির অভিযোগ করেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকের প্রার্থিতা বৈধতা দিতে বিশাল অঙ্কের বাণিজ্য হয়েছে। এ সময় অবৈধ অস্ত্র উদ্ধার ও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানায় জুলাই ঐক্য। গণ অভ্যুত্থানে চানখারপুল হত্যা মামলার রায়কে পক্ষপাতদুষ্ট উল্লেখ করে আপিলের আহ্বান জানান ঐক্যের নেতারা। নরসিংদীতে চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন অন্তত 10 গণমাধ্যম কর্মী। আহতরা বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের সদস্য। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ড্রিম হলিডে পার্কে ফ্যামিলি ডের অনুষ্ঠান শেষে বাসে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ক্র্যাবের সদস্যরা। ঢাকা সিলেট মহাসড়কে পার্কিং করা বাস থেকে চাঁদা দাবি করেন কয়েকজন যুবক। প্রতিবাদ করলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে হামলা চালিয়ে পালিয়ে যায় তারা। এ সময় বাংলা ভিশনের বিশেষ প্রতিনিধি SM ফয়েজ সহ শহীদুল ইসলাম শাহেদ সহ বেশ কয়েকজন সাংবাদিক এবং ক্র্যাবের স্টাফ সহ 10 জন আহত হন। তাদের উদ্ধার করে বেসরকারি হাসপাতাল ও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 6 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। কোনো বাস থেকে 200, কোনো বাস থেকে 300, আবার কোনো কাছে 500, মানে যে যেমনি পারতেছে তারা টাকা চায়। একবার বলে রিসিট দিচ্ছি, আবার বলে যে আমার জায়গা আমি কেন ইজারা দিব। তা আমার প্রশ্ন হচ্ছে সরকারি জায়গা কিভাবে আরেকজনের হয়? সড়কের পাশে বাসগুলো রাখা, এই শুধু প্রশ্ন করা হয়েছে আপনার গাড়ি মানে ইজারা নিয়েছেন কিনা, কিসের টাকা, এতেই তাদের আক্রমণ। তারা গাড়িতে ভাঙচুর করেছে, সবার মোবাইল ফোন, তাদের টার্গেট ছিল মোবাইল ফোন, মানিব্যাগ, এটাই হলো তাদের টার্গেট। অন্য চাঁদাবাজরা পালিয়ে গেলেও তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে আমাদের। আর যে যারাই এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অবশ্যই যথোপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে যারা আহত হয়েছেন তাদেরকে পুলিশের ব্যবস্থাপনায় আমরা অলরেডি চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন। কয়েকজন কিশোরকে দাঁড় করিয়ে কান ধরিয়ে উঠবোস সহ একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডাকসুর কার্যনির্বাহী কমিটির সদস্য সর্বমিত্র চাকমা। ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় নৈতিক দায় থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। সর্বমিত্র চাকমা 2025 সালের ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন তিনি। শিক্ষার্থীদের নিরাপত্তা, ক্যাম্পাস শৃঙ্খলা এবং মাঠ ব্যবস্থাপনার বিষয়গুলোতে বিভিন্ন সময় সক্রিয় থাকতে দেখা যায় তাকে। যদিও তার কর্মকাণ্ডকে ডাকসুর নিয়মিত কার্যক্রমের বাইরে বলে অভিযোগ করেছেন অনেকে এবং এ ধরনের তৎপরতা নিয়ে বিভিন্ন সময় সমালোচিতও হতে হয় তাকে। তবু তিনি সেসব সমালোচনা উপেক্ষা করেই বিশ্ববিদ্যালয় প্রশাসকের ভূমিকায় অবতীর্ণ হয়ে তার তৎপরতা অব্যাহত রাখেন। রোববার এমনই এক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কয়েকজন কিশোর ও তরুণকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে কান ধরিয়ে উঠবস করাচ্ছেন সর্বমিত্র চাকমা। এই ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনা। অনেকেই প্রশ্ন তোলেন, একজন ডাকসু সদস্যের কি এমন শাস্তি দেওয়ার আইনগত বা নৈতিক এখতিয়ার আছে? ঘটনাটি নিয়ে শিক্ষার্থী মহলে ক্ষোভ তৈরি হয়। এ বিষয়ে প্রক্টর সাইফুদ্দিন আহমদ গণমাধ্যমকে জানান, সর্বমিত্রের কাছে এ ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে। সমালোচনার মুখে রোববার নিজের অবস্থান ব্যাখ্যা করে ফেসবুক পোস্ট করেন সর্বমিত্র চাকমা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মাঠে বহিরাগতদের অনিয়ন্ত্রিত প্রবেশে নিরাপত্তা ঝুঁকি তৈরি করছিল, তবে নিজের ব্যবহৃত পদ্ধতি ভুল ছিল বলেও স্বীকার করে সবার কাছে ক্ষমা চান সর্বমিত্র চাকমা। সোমবার আরেক ফেসবুক পোস্টে ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সর্বমিত্র চাকমা। ফেসবুক পোস্টে তিনি লেখেন, শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় নৈতিক দায় থেকেই তিনি সরে দাঁড়াচ্ছেন। এই সিদ্ধান্ত তিনি স্বেচ্ছায় নিয়েছেন বলেও দাবি করেন। যদিও ডাকসু জিএস SM ফরহাদের দাবি, তাদের কাছে লিখিত কোনো পদত্যাগপত্র আসেনি। ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর সর্বমিত্র চাকমার আরেকটি ভিডিও ভাইরাল হয়। সেখানেও দেখা যায় অনেকজনকে লাইন ধরে দাঁড় করিয়ে কান ধরে উঠবস করাচ্ছেন সর্বমিত্র চাকমা। যদিও ভিডিওটি মাসখানেক আগের বলে জানা যায়। এই ঘটনায় প্রশ্ন উঠছে, ডাকসুর ক্ষমতা ও দায়িত্বের সীমা কতটুকু? ক্যাম্পাস নিরাপত্তার নামে আইন নিজের হাতে তুলে নেওয়া কতটা গ্রহণযোগ্য?
মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার সহ দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজকে 29 জানুয়ারি তলব করেছে দুদক। 850 কোটি টাকা পাচারের অভিযোগে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান সহ তার পরিবারের 16 সদস্যকেও তলব করেছে সংস্থাটি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মিজানুর রহমানকে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া এই কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ অবৈধ সম্পদ অর্জনের নানা অভিযোগ ওঠে, যার অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন। এবার মোহাম্মদ ইজাজকে আগামী 29 জানুয়ারি তলব করে চিঠি দিয়েছে দুদক, যেখানে পশুর হাট ইজারা, ই রিক্সা প্রকল্প, কাঁচাবাজার সহ সিটি কর্পোরেশনের স্বার্থ সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে চাওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে অনুসন্ধানকারী কর্মকর্তা। দায়িত্ব পালনকালে নিয়োগে বাণিজ্য ও অবকাঠামো নির্মাণে দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর মিজানুর রহমানকে আজকে অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকে তলব করেছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ আসছে তিনি নিয়োগ বাণিজ্য করেছেন এবং অবকাঠামো উন্নয়ন খাতে অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এদিকে 850 কোটি টাকা পাচারের অভিযোগে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান সহ তার পরিবারের 16 সদস্যকে ফেব্রুয়ারির শুরুতে তলব করেছে সংস্থাটি। আজিজ খান এবং তার পরিবারের সদস্য সহ মোট 16 জনকে অনুসন্ধানকারী কর্মকর্তা আগামী 1, 2, 3 ফেব্রুয়ারি দুদকে ডেকেছেন তাদের বক্তব্য নেওয়ার জন্য। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং মাধ্যমে বিদেশে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আর বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক জিয়াউর রহমান চৌধুরী ও তার স্ত্রীর দুর্নীতির খোঁজে বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সামরিক শিল্পে প্রবেশ করছে বাংলাদেশ। চট্টগ্রামের মিরসরাইয়ে 850 একর জমিতে প্রতিরক্ষা শিল্প অঞ্চল তৈরির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বেজা। এছাড়া আনোয়ারায় মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরির সিদ্ধান্ত হলেও বাস্তবায়নের সময় লাগবে বলে জানান রেজারের নির্বাহী চেয়ারম্যান। গেল বছর থেকেই দেশে মুক্ত বাণিজ্য এলাকা তৈরির কথা জানিয়ে আসছিল অন্তর্বর্তী সরকার। অবশেষে চট্টগ্রামের আনোয়ারায় 600 একর জমির ওপর ফ্রি ট্রেড জোন করার নীতিগত অনুমোদন দেয় বেজার গভর্নিং বডি। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন এই সিদ্ধান্তের কথা জানান। বলেন, মুক্ত বাণিজ্য অঞ্চল চালু হলে শুল্ক কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই পণ্য আমদানি, উৎপাদন ও পুনঃরফতানি করা যাবে। চট্টগ্রামের আনোয়ারাকে আইডেন্টিফাই করা হয়েছে প্রায় 600-650 একর জমির উপরে একটা ফ্রি ট্রেড জোন তৈরি করার চেষ্টা চলছে, যেখানে কাস্টমসের কোনো বাধ্যবাধকতা থাকবে না। নীতিগত সিদ্ধান্ত হলেও বাস্তবায়নের সময় লাগবে বলেও জানান বেজার নির্বাহী চেয়ারম্যান। একটা ফ্রি ট্রেড জোনকে চালু করতে অনেক কাঠখড় পুরাতে হবে। 2টা আইন, একটা বিধিমালা এবং 5টা নীতিমালাকে বদলাতে হবে ফ্রি ট্রেড জোন চালু করা শুরু করার আগেই। এই পুরো জিনিসটাকে এক্সিকিউট করার জন্য আসলে একটা ফুল ওনারশিপ এবং ফুল ফোর্স দরকার। সেটা আগামী সরকার আমার মনে হয় করবেন। একই সভায় বেজার মাস্টার প্ল্যানে চট্টগ্রামের মিরসরাইয়ে 850 একর জমিতে প্রতিরক্ষা শিল্প অঞ্চল গড়ে তোলার বিষয়েও সিদ্ধান্ত নেয় বেজা। এই মুহূর্তে আসলে গ্লোবাল ডিমান্ড আছে, সো একদম পিওর ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলেও ডিফেন্স ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং এবং সেখানে বাংলাদেশ একটা পার্টিসিপেন্ট কান্ট্রি হিসেবে তাদের কাজ শুরু করতেই পারে। আর একই সাথে আমরা এটাও দেখেছি যে বৈশ্বিক যে অবস্থা, সেখানে আসলে সমরাষ্ট্র তৈরির বা কিছু ক্যাপটিভ ক্যাপাসিটি থাকা আসলে খুব জরুরি। পৌরসভায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ভবিষ্যতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে বন্ড বাজারে বিনিয়োগ বাধ্য করা হবে। এর জন্য সীমিত করা হবে ব্যাংক ঋণের সীমা, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। বন্ড বাজারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনায় তিনি কথা বলেন। একই সঙ্গে বন্ডে বিনিয়োগ কর সুবিধা বাড়ানো সহ পেনশন ও সঞ্চয়পত্রের অংশীদারিত্ব বন্ড বাজারে বিনিয়োগের প্রস্তাব করা হয়। সারা বিশ্বে বন্ড বাজার $190 ট্রিলিয়ন। তারপরে রয়েছে স্টক ও ব্যাংক খাত। এর মধ্যে বিশ্বের শিল্প খাতের অংশীদারিত্ব সবচেয়ে বেশি বন্ড বাজারে। কিন্তু বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনা চলছে উল্টো পথে। পুঁজিবাজারে অস্থিরতা আর ব্যাংকের সহজ ও স্বল্প সুদের ঋণ হওয়ায় শিল্প খাত বরাবরই ব্যাংকমুখী।
এমন অবস্থায় বাংলাদেশে বন্ড বাজার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক, যেখানে বন্ড বাজার তৈরি করতে সঞ্চয়পত্র বন্ডে রূপান্তরের সহজীকরণ ও রেয়াতের সুবিধা ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব আলোচকদের। বন্ড মার্কেটটা হলে আমাদের স্টক মার্কেট থেকে শুরু করে এবং ফাইন্যান্সিং অফ দি ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেস will be much more easier than at the present moment. কর্পোরেটগুলো যদি আপনার খুব ইজিলি ফাইন্যান্সিং অ্যাক্সেসেবল হয়ে থাকে ব্যাংকের থেকে, তখন তারা ক্যাপিটাল মার্কেটের প্রতি খুব একটা আগ্রহী হয় না। এই অর্থ বছরে অলরেডি 14,000 কোটি টাকা ইস্যু করেছে সুকুক বন্ড। টোটাল আমাদের এখন এই মুহূর্তে সুকুক বন্ডের পরিমাণ গত 6 বছরে 34,000 কোটি টাকা। এই মুহূর্তে 35% বেশি খেলাপি গুনছে ব্যাংক খাত। ফলে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক নির্ভরতা কমাতে ব্যাংকের সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট বা গ্রাহকের ব্যাংক ঋণের সীমা আরও সীমিত করে বন্ড বাজারমুখী করার পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের। যারা বড় কর্পোরেটস, আমরা তাদের সাথে আলোচনায় বসবো যে কিভাবে তাদেরকে হেল্প করলে পরে তারা বন্ড মার্কেটে যায়, এবং সেখানে আমরা একটা পুশ ফ্যাক্টর দেব, অর্থাৎ তাদেরকে একটা সার্টেন সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট আমরা এক্সিড করতে দেব না। তবে বন্ড বাজার টেকসই করতে মূল্যস্ফীতি কমানো ও পলিসি রেট কমিয়ে সুদের হার একক অঙ্কে নিয়ে আসা চ্যালেঞ্জ বলে মনে করেন আলোচকরা। আমাকে লো ইন্টারেস্ট এনভায়রনমেন্ট ধরে রাখতে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কাস্টমস জটিলতার কারণ হিসেবে অবৈধ ঘোষণা দিয়ে পণ্য আনাকে দায়ী করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সোমবার আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এনবিআর আয়োজিত সভায় সংস্থাটির চেয়ারম্যান বন্ড অটোমেশনকে উদাহরণ হিসেবে টেনে বলেন, স্বচ্ছতা নিশ্চিতে আগামীতে রাজস্ব আদায়ের সব তথ্য অনলাইন ভিত্তিক করতে চায় এনবিআর। বলেন, সরকারের চাহিদা মতো যেমন কর আদায় সম্ভব নয়, তেমনি সব করদাতাকে খুশি করাও সম্ভব নয়। আগামী দিনে আমরা আমাদের ন্যাশনাল পোর্টাল অফ রেভিনিউতে যা কিছু করি না কেন, প্রত্যেকটা জিনিস ডিজিটালি রেকর্ডেড থাকবে, আর্কাইভিং হবে, এগুলো নিয়ে অ্যানালাইসিস করা যাবে এবং এগুলোর বেসিসে আমরা প্রত্যেকের পারফরমেন্স রেগুলেশন করতে পারবো। যদি আমরা সেটা করতে পারি তাহলে আমাদের ট্রান্সপারেন্সি বাড়বে এবং যে নন টেরিটোরিয়ালের কারণে আমাদের বিভিন্ন অ্যাটিটিউডাল বিহেভিয়ারের কারণে যে ধরনের কমপ্লেইনগুলো হয় সেগুলো অনেক কমে যাবে। শুল্ক হার কমানোর সুযোগে অতিরিক্ত আমদানির পরও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসছে না খেজুরের দাম। চলতি মাসের 21 দিনেই চট্টগ্রাম বন্দর থেকে 624 মেট্রিক টন খেজুর খালাস হয়েছে, অথচ তার বিপরীতে খেজুরের দাম কমছে কেজিতে মাত্র 20 থেকে 50 টাকা। স্বাগতপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 23 ডিসেম্বর খেজুর আমদানির শুল্ক হার কমানোর আগে অনেকটা খালি পড়েছিল চট্টগ্রামের ফলমন্ডির সবগুলো আড়ত, কিন্তু এরপরে পাল্টাতে থাকে চট্টগ্রাম বন্দর থেকে খেজুর খালাসের চিত্র। আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে আড়তগুলো এখন খেজুরে ভরে উঠেছে। খেজুরের আমদানি শুল্ক হার 25% থেকে কমিয়ে 15% নির্ধারণ করেছে সরকার। আমদানি বেশি হওয়াতে বর্তমান পাইকারি বাজার এখনো স্থিতিশীল অবস্থায় আছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারির 21 তারিখ পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে 30,877 মেট্রিক টন খেজুর খালাস হয়েছে। যেহেতু আমদানি বেড়েছে, প্রায় দ্বিগুণের বেশি হয়েছে, অবশ্যই খেজুরের বাজারে দামটা এটা সহনীয় পর্যায়ে থাকা উচিত। তবে নানা কারসাজির কারণে পাইকারি পর্যায়ে খেজুরের দাম কমছে একেবারেই ধীরগতিতে। একটা খেজুর মাসটুক এটা বিক্রি করতাম 1800, 1900, এখন ইম্পোর্টারের ধরতেছে এটা 2100 টাকা, 2200 টাকা, তো এই দাম কই কমাইলো এরা। বাংলাদেশে বছরে প্রায় 1 লাখ মেট্রিক টন খেজুরের চাহিদার মধ্যে শুধুমাত্র রমজান মাসে ইফতারের জন্য 80 থেকে 90 হাজার মেট্রিক টন খেজুরের প্রয়োজন হয়। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, ওমান, মিশর, আরব আমিরাত সহ অন্যান্য দেশ থেকে আমদানি করা এসব খেজুর বাংলাদেশের ভোক্তা পর্যায়ে পৌঁছাতে অন্তত 8 বার হাত বদল হয়। আর কারসাজির কারণে প্রতিবারই খেজুরের দাম বাড়ে। এক্ষেত্রে বাজার মনিটরিং করা হলে খেজুরের দাম নিয়ন্ত্রণে আসবে, এমনটি বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের ফলমন্ডি থেকে কমল দে, সময় সংবাদ। রাজধানীতে চালু হলো দেশের সবচেয়ে বড় স্থায়ী ফুলের পাইকারি বাজার। সোমবার সকালে গাবতলী বেড়িবাঁধ এলাকায় উদ্বোধনের পরই বিক্রি শুরু হয়। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির মুখে কৃষি বিপণন অধিদপ্তরের তত্ত্বাবধানে এই বাজার চালু হয়েছে। সরকারি নীতিমালা মেনে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন অঞ্চলের 150 জন বিক্রেতা
ফুল বিক্রির জন্য দোকান বরাদ্দ পেয়েছেন। পাইকারি বিক্রি ছাড়াও এখানে ফুল সংরক্ষণের কুলিং চেম্বার ও প্যাকেজিং ব্যবস্থাও রয়েছে। যুক্তরাষ্ট্র জুড়ে নজিরবিহীন শীতকালীন ঝড়ে স্থবির জনজীবন। তীব্র ঠান্ডায় এই পর্যন্ত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিদ্যুৎহীন প্রায় 10 লাখ বাসিন্দা। বাতিল করা হয় 16,000-এর বেশি ফ্লাইট। 24টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন। বরফের চাদরে ঢেকে গেছে চারিদিক। দেশটির দক্ষিণাঞ্চলে বরফ জমে গাছের ডাল ভেঙে পড়ায় বিদ্যুতের লাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অন্তত 10 লাখ বাসিন্দা। টেনেসি অঙ্গরাজ্যে বিদ্যুৎহীন 3,30,000-এর বেশি। মিসিসিপিতে 1,60,000, লুইসিয়ানা ও টেক্সাসেও হাজার হাজার মানুষ অন্ধকারে। মধ্য আটলান্টিক অঞ্চলেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে তুষারঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিসিসিপির অক্সফোর্ড শহর। সেখানে প্রায় 75% গ্রাহক বিদ্যুৎহীন। বহু এলাকায় গাছ ও বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়েছে। পরিস্থিতি ভয়াবহ বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক সিটিতেও প্রবল তুষারপাত ও তীব্র ঠান্ডা। মেয়র জোহরান মামদানি জানান, গেল 8 বছরের মধ্যে সবচেয়ে শীতলতম সময় এটি। ঝড়ের প্রভাব পড়েছে শিক্ষা ও গণপরিবহন ব্যবস্থাতেও। নিউ ইংল্যান্ড থেকে দক্ষিণাঞ্চলে একাধিক বিশ্ববিদ্যালয় ক্লাস বাতিল ও ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে। তুষারঝড়ের কারণে শার্লটে সব ধরনের গণপরিবহন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে 16,000-এর বেশি ফ্লাইট। অন্তত 24টি অঙ্গরাজ্যে জরুরি সতর্কতা ঘোষণা করা হয়েছে। ফ্লোরিডা, দক্ষিণ পূর্ব আলাবামা ও দক্ষিণ পশ্চিম জর্জিয়ার কিছু অংশে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ প্রশাসনের। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ভারতে নানা আয়োজনে পালিত হলো ৭৭তম প্রজাতন্ত্র দিবস। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে আয়োজনে উপস্থিত ছিলেন ইউরোপীয় অতিথিরা। রাজধানী নয়াদিল্লি সহ ভারতের বিভিন্ন রাজ্যে নানা আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। স্থানীয় সময় সোমবার সকালে রাজধানী নয়াদিল্লিতে শুরু হয় ৭৭তম প্রজাতন্ত্র দিবসের উদযাপন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে শুরু হয় প্রজাতন্ত্র দিবসের মূল আনুষ্ঠানিকতা। তার সঙ্গে উপস্থিত ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিয়া লুইস সান্তোস দি কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। জাতীয় পতাকা উত্তোলনের পর 21 বার তপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয় কুচকাওয়াজের। সকাল 10:30টায় বিজয় চক থেকে কুচকাওয়াজ শুরু হয়ে লালকেল্লায় গিয়ে শেষ হয়। সামরিক প্রদর্শনীতে ট্যাঙ্ক, হাইপারসনিক মিসাইলের পাশাপাশি ছিল সুখোই 30, মিগ-29 ও জাগুয়ার যুদ্ধবিমানের মহড়া। এবারের প্রজাতন্ত্র দিবসের বিশেষ আকর্ষণ ছিল থিম সং। সাহিত্য সম্রাট বঙ্কিম চট্টোপাধ্যায়ের বন্দে মাতরমকে নতুন সুর ও আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। দিল্লির পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যেও পালিত হয়েছে ৭৭তম প্রজাতন্ত্র দিবস। কলকাতার রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে অস্ট্রেলিয়া দিবস। যদিও আদিবাসী সম্প্রদায় দিবসটিকে তাদের উপর দখলদার ব্রিটিশ বাহিনীর আক্রমণ দিবস হিসেবে সারা দেশে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। অস্ট্রেলিয়া থেকে এস এম আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত। সালের ২৬ জানুয়ারি সিডনির দক্ষিণ তীরে আর্থার ফিলিপস তার নৌবহর সহ সর্বপ্রথম অস্ট্রেলিয়ায় অবতরণ করে তৎকালীন গ্রেট ব্রিটেনের পতাকা উত্তোলন করেন। অস্ট্রেলিয়ায় ব্রিটিশ উপনিবেশকারীদের আগমনের দিনটি স্মরণে ২৬ জানুয়ারিকে অস্ট্রেলিয়ার জাতীয় দিবস হিসাবে উদযাপন করা হয়। পতাকা উত্তোলন এবং আদিবাসীদের পরিবেশনার মাধ্যমে জাতীয় দিবস উদযাপন করা হয়। দিবসটি উদযাপনে অস্ট্রেলিয়ান প্রতিটি রাজ্যে জড়ো হন হাজার হাজার মানুষ। ক্যানবেরা, সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড সহ প্রতিটি বড় শহরে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনটিকে অস্ট্রেলিয়ার আক্রমণ দিবস হিসেবে পালন করে থাকে অস্ট্রেলিয়ার হাজার হাজার আদিবাসী। আয়োজন করা হয় বিক্ষোভ মিছিলের। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে জাতীয় দিবসের তারিখ পরিবর্তনের আহ্বান জানান অনেকেই।
জাতীয় দিবস উপলক্ষে এদিন নানান সেবামূলক কার্যক্রমের জন্য পুরস্কারের পাশাপাশি শত শত নতুন অভিবাসীকে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব দেওয়া হয়। এবছর মানব কল্যাণে অবদান রাখায় সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন ও অ্যাডিলেডে বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিককে সরকারের পক্ষ থেকে সনদ দেওয়া হয়। এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন ও প্রবাসীদের ভোট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রবিবার দেশটির পুচুন সিটির সংহুরিতে ফিতা কেটে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক এম জামান সজল ও যুগ্ম আহ্বায়ক হাসিবুল কবির। প্রবাসী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এই কার্যালয় স্থাপন করা হয়েছে বলে জানান বক্তারা। এদিন প্রবাসীদের ভোট নিয়ে আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ সহ কেন্দ্রীয় নেতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শহর থেকে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। অস্ট্রেলিয়া নয়, বাংলাদেশে আছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সব গুঞ্জন উড়িয়ে দিয়ে এদিন মিরপুরে হাজির হন বোর্ড প্রেসিডেন্ট। যোগ দেন বিসিবি ম্যাচ রেফারিদের 2 দিন ব্যাপী চলা প্রশিক্ষণ কর্মশালায়। অনুষ্ঠান শেষ করে যাওয়ার সময় রাত ভোর চলা গুঞ্জন নিয়ে কিছুটা আক্ষেপ করেছেন সভাপতি বুলবুল। রাতভর গুঞ্জন। আমিনুল ইসলাম বুলবুল নিজেই বলেছিলেন দেশেই আছেন তিনি। এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে যাওয়ারও নেই কোনো পরিকল্পনা। তারপরও দেশের শীর্ষ সারির এক গণমাধ্যমের খবরে তোলপাড় দেশের ক্রিকেট আঙ্গন। কিন্তু সকালেই সবাইকে চমক দিয়ে হাজির হলেন মিস্টার বিসিবি প্রেসিডেন্ট। বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়, পরিচালকদের পদত্যাগ, হঠাৎ করে উদয় হলেন সাকিব আল হাসান। একের পর এক বিতর্কের মাঝে প্রেসিডেন্টের চলে যাওয়া স্বাভাবিকভাবেই জন্ম দিত বড় আলোচনার। কিন্তু সশরীরে মিরপুরে হাজির হয়ে সব গুঞ্জনে পানি ঢেলেছেন বুলবুল নিজেই। এদিন সকালে বিসিবি ম্যাচ রেফারিদের 2 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিনের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বের হয়ে কিছুটা আক্ষেপের কণ্ঠে শুনিয়ে যান দেশেই আছেন তিনি। অন্তর্বর্তী কিংবা স্থায়ীভাবে সভাপতি হওয়ার পর এর আগেও বহুবার পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন বুলবুল। তবে এবার এ ধরনের গুঞ্জনে হতাশ বিসিবি প্রেসিডেন্ট। যদিও সবকিছু মিলিয়ে আমিনুল ইসলাম বুলবুলের সামনে এখন অনেক চ্যালেঞ্জ। বিশ্বকাপ খেলতে না পারায় ক্রিকেটারদের জন্য করতে হবে বিকল্প ব্যবস্থা। এছাড়া ঠিক করতে হবে বিসিবির অভ্যন্তরীণে চলা সব সমস্যা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতায় গেলে ক্রিকেট বোর্ডে দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠু তদন্ত করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। দেশের ক্রিকেট বোর্ডের বর্তমান নেতৃত্ব ও গঠন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মিরপুরে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষে তিনি আরও জানান, কারো ব্যক্তিগত স্বার্থের জন্য ক্রিকেট বোর্ড ক্ষতিগ্রস্ত হতে পারে না। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্বেচ্ছাচারিতার মাধ্যমে অনভিজ্ঞ ক্রিকেট বোর্ড তৈরি করেছেন বলেও অভিযোগ করেন আমিনুল হক। এক সময়ের জাতীয় দলের সফল অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট বোর্ডে দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা ইস্যুতে হয়েছেন সমালোচিত। 22 গজের সফল ক্রিকেটার ক্রিকেট বোর্ডের অভিভাবক সংস্থার দায়িত্ব নিয়ে বিশ্বকাপ ইস্যুতে হয়েছেন বিতর্কিত। তার সময়েই প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ খেলছে না টাইগাররা। ক্রিকেট কূটনীতিতে ব্যর্থ বাংলাদেশ। বিশ্বকাপ ইস্যুতে আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে সঠিকভাবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান করতে বর্তমান বোর্ড ব্যর্থ হয়েছে। বোর্ডের অনভিজ্ঞতার দায়ভার পুরো দেশের ক্রিকেটকে বইতে হচ্ছে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ক্ষমতায় গেলে ক্রিকেট বোর্ডের দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠু তদন্ত করবেন বলে হুঁশিয়ারি দেন আমিনুল। ক্রিকেট কূটনীতির অভাবের কারণে আজকে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে একটি কূটনৈতিক পরিবেশের মাধ্যমে আমরা কিন্তু এই সমস্যাটি সমাধান করতে পারতাম। সেখানেও অনেক অনভিজ্ঞতার পরিচয় দিয়েছে আমাদের বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এইটার পিছনে যারাই জড়িত থাকুক না কেন, ভবিষ্যতে নির্বাচনের পরে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে
এগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ সময় দেশের ক্রিকেট বোর্ডের বর্তমান নেতৃত্ব ও গঠন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার স্বেচ্ছাচারিতার মাধ্যমে অনভিজ্ঞ ক্রিকেট বোর্ড গড়ে তুলেছেন বলেও দাবি করেন আমিনুল। আমাদের যে সাবেক যে অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টা তিনি তার স্বেচ্ছাচারিতার মাধ্যমে এই ক্রিকেট বোর্ড তৈরি করে ক্রিকেট বোর্ডকে কলঙ্কিত করেছেন এবং আমার ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করেছেন। ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গনে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন আমিনুল হক। কারো ব্যক্তিগত স্বার্থের জন্য আমার ক্রিকেট ক্ষতিগ্রস্ত হতে পারে না। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আরেকবার। শুধু ধানের শেষে ভোট দিলেই হবে না, ফল বুঝে নেওয়া পর্যন্ত থাকতে হবে কেন্দ্রে। হাতিয়ার নির্বাচনী সভায় তারেক রহমান প্রান্তিক মানুষের জীবন মান উন্নয়নের ঘোষণা। পেশি শক্তির প্রভাব খাটাচ্ছে একটি দল, ভোট ডাকাতির চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি জামায়াত আমিরের। দুর্নীতি চাঁদাবাজি ঠেকাতে 11 দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান। এবং নির্বাচনী প্রচার যুদ্ধ তুঙ্গে, দেশকে ধ্বংস হতে দেবে না বিএনপি। মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় জামায়াতের, ভোটে জুলাই শহীদদের স্বপ্ন পূরণের আশা এনসিপির। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।